আমি যখন বাসায় না থাকি তখন আমার হাজব্যান্ড আমার যে কাজের মেয়ে বা আমার হেল্পিং হ্যান্ডরা ওদেরকে তার সাথে ফিজিক্যাল রিলেশন করার জন্য অফার করে। তো চলেন শুরু থেকে গল্পটা শুরু করি। তার সাথে আমার পরিচয় হয়েছিল একটা নাচের অনুষ্ঠান থেকে। ওইখানে সে আমাকে দেখে এবং তার ওইখানে পছন্দ হয়, ওইখান থেকে সে আমার ফোন নাম্বারটা চায়। তো ফোন নাম্বার চাওয়ার পরে আমি তাকে একটা ডিজিজ ভুল করে নাম্বারটা দিই। নাম্বার দেওয়ার পরে সে আমাকে সাথে সাথে ওইখানে দাঁড়ায় ফোন দেয়। ফোন দেওয়ার পরে তো ফোনটা ঢোকে নাই, তো বললো সে আমাকে বলে যে জেনে শুনে ভুল নাম্বার দিয়েছো। তো আমি আবার বললাম যে আমি তো নতুন সিম, নাম্বারটা মনে নাই, আপনার নাম্বারটা দেন আমি ফোন দিই। তো তাকে আমি ফোন দিলাম, ওইখান থেকে নাম্বার আদান প্রদান। তো ওই দিনই শেষ, তার কথা আমার ওরকমভাবে মাথায় নাই। তো সে প্রায় আমাকে ফোন দেয়, কেমন আছি, কি করছি, এরকম, বা কি খাইছি, এতটুকুই কথাবার্তা হচ্ছে, এরকম চলতেছে। তারপরে একদিন আমার এক ফ্রেন্ডের রাত্রের বেলা মোবাইলে রিচার্জ করানোর দরকার, ওর বাবা মারা বাসায় নাই, ও ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, তো আমাকে খুব রিকোয়েস্ট করতেছিল। তো আমি তো কাউকে এরকমভাবে চিনি না, যাকে বলবো পরে আমার ওনার কথা মনে পড়ে। তো ওনাকে আমি ফোন দিয়ে বললাম যে আমার এই হেল্পটুকু করতে পারবেন, আপনি একটা কার্ড কিনে ওই নাম্বারটা এই নাম্বারে মেসেজ করে একটু পাঠাবেন। তো সে ওইটা করলো, করার পর আমি তাকে বলছি যে হ্যাঁ আমি সকালে দিয়ে দেবো। যাই হোক, পরদিন সকালে আমি তাকে টাকাটা ব্যাক করে দিলাম। তখন সে বলল যে কেন ব্যাক করলাম, এটা বললো। তখন আমার তার জন্য মানে একটু মনে হইলো যে আরে চিনে না জানে না 300 টাকা রিচার্জ করাই দিল আমার জন্য লোকটা। তো এটা অনেক আগের ঘটনা, 2005 সালে। যাই হোক, তখন মানে তারপর থেকে তার সাথে আমার একটু কথা হইলো। একটু কথা হইতে হইতে মানে 1-1.5 মাসের মধ্যে পুরা প্রেম আমরা দুজন ভালোবাসা দুজনকে ভালোবেসে ফেলছি। সব কিছু মানে কথাবার্তায় সব হয়ে যাচ্ছে। 1-1.5 মাসের পরে একদিন দেখা করলাম, ওইরকমভাবে বিশেষ কিছু না। তো আমার বাসা থেকে আমাকে বিয়ের জন্য প্রচুর চাপ দিতেছিল যে আমাকে বিয়ে দিয়ে দিবে, এখান থেকে দেখতে আসতেছে, ওইখান থেকে দেখতে আসতেছে। তো একদিন এরকম হইলো, আমাদের ফ্যামিলিতে বেশিরভাগই এরকম হয়, যেখানকার ছেলেটা মানে যেই পছন্দ হয় যখন ছেলে, তখন তারা আসে, কাবিন হয়ে যায়, পরে অনুষ্ঠান করে উঠায় দেয়, কিন্তু কাবিন হয়ে যায় দেখি। তো আমিও মনে মনে ভাবতেছিলাম, আমাকে জানানো হলো যে আজকে মাগরিবের পরে আমাকে দেখতে আসবে। তা আমার কেন জানি মনে হইতেছিল দেখতে আসা মানে তো দেখতে আসে না, দেখতে আসলে আমাকে বিয়ে দিয়ে দিবে। তখন আমি তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবা। তখন সে বললো যে হ্যাঁ আসো, দেখা করে সন্ধ্যার পরে বের হবা। আমি বললাম হ্যাঁ। তারপরে আমি আমার ফোন টোন সব বাসায় রেখে আমি একদম এক কাপড়ে তার সাথে মানে বাসা থেকে বের হইলাম। বের হয়ে যাওয়ার পরে তো আমি তার সাথে ঘুরতেছি, আইসক্রিম খাইলাম। তারপরে রাত্রের 9টা বেজে গেছে, তখন সে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি বাসায় যাবা না। আমি কিন্তু তাকে বলিও নাই যে বাসা থেকে চলে আসছি। তখন তাকে আমি বললাম যে না আমি তো বাসায় যাব না, আজকে মনে আমাকে দেখতে আসবে, আমি বাসায় গেলে আমাকে বিয়ে দিয়ে দেবে, আমি তো আপনাকে বিয়ে করব। তখন সে কি করবে, সে তার বন্ধুদেরকে ফোন টোন দিল, তারা আসলো, আসার পর বলতেছে মামা মেয়ে তো ছোট, মাত্র 16-17 বছর বয়স, এই মেয়ে বিয়ে করলে তো ফাঁসতে হইব হ্যান ত্যান। তো তাদের একটা ম্যারিড ফ্রেন্ড ছিল, তার বাসায় আমাকে পাঠানো হইলো। পরে আমি রাত্রে ওনার আম্মার সাথে থাকলাম। থাকার পরে পরদিন সকালে আমাদের দুইজনের ওনাদের বাসায় বিয়ে হইলো। বিয়ে হওয়ার পরে আমি পরদিন ভাবলাম যে বিয়ে তো হয়ে গেছে, এখন তো আর কেন কিছু হবে না। তো আমি বাসায় চলে গেলাম। বাসায় চলে গিয়ে আমি আমার ব্যাগ গুছাইতেছি, মানে কাপড় টাপড় গুছাইতেছি, আমি বাসা থেকে বের হয়ে যাবো, ওর সাথে চলে যাবো। তো আমার বাবা খুব কান্নাকাটি করতেছিল, কি হয়েছে, কি করছো, কেন করছো, এরকম জিজ্ঞেস করতে হবে। তারপরে ও আসছে, ওকে ফোন দিয়ে আনানো হয়েছে, ও আসছে, ওর সাথে আমি চলে আসলাম। তখন আমার বাবা খুব কান্না করে ওর হাত ধরে বলছিল যে বাবা আমার মেয়ে মুরগির রান ছাড়া ভাত খেতে পারে না। যে কথাটা মানে এখনও খুব হৃদয় বিদারক একটা কথা। যাই হোক, তারপরে তার সাথে আমি তার গ্রামের বাড়িতে চলে গেলাম। ওইখানে আমি খুব ভালো ছিলাম, আমার শ্বশুর বাড়ির সবাই খুব ভালো ছিল। আমার শাশুড়ি ছিলেন না, আমার শ্বশুর খুবই ভালো মানুষ ছিলেন। ওইখানে আমার দেবর ননদ সবাই অনেক ভালো ছিল। যাই হোক, তো এভাবে চলতে থাকলো। তারপরে আমি কনসিভ করলাম। কনসিভ করার পর তো আমি অনেক অসুস্থ হয়ে গেছি। আর যেহেতু আমারও বয়স কম, আমার শাশুড়ি নাই, তো আমার বাবা খুব টেনশন করতে লাগলো যে না আমার মেয়েকে আমি ওখানে রাখবো না, আমার মেয়েকে যত্ন করবে কে, তোমার মা নাই, তুমি আমার মেয়েকে এখানে নিয়ে আসো। তারপরে আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে আসা হলো। তা আমি আমার বাবার বাড়িতে যখন আসলাম, এখানে থাকতাম, সে ছুটি হইলে বৃহস্পতিবার শুক্রবার থাকতো এখানে। তারপরে আমি এখানে থাকতে থাকলাম। তারপরে আমার বাবা বললো যে না, বাবা আমাকে একটা ফ্ল্যাট দিল, গাড়ি দিল, 2টা কাজের মেয়ে সহ। তারপরে আমাকে আমার ফ্ল্যাটে পাঠানো হইলো। তো আমার বাবার মানে সে একজন শিল্পপতি, তার কোনো কিছুর কমতি নাই। তো তার জন্য এরকম ঢাকা শহরে তার 8টা বাড়ি। যাই হোক, তো আমি ওইভাবে থাকতে থাকলাম। তো আমার ছেলের যখন মানে 1-1.5 বছর বয়স, তখন আমার এক কাজিনের বিয়ে, ওইখানে আমি গেলাম, আমার মা আমরা সবাই গেলাম। তো আমার কাজের মেয়েরা বাসায় ছিল, ওখানে আমি একদিন থাকছি। পরদিন যখন বাসায় আসলাম, তো আমি আমার যে কাজের মেয়েটা ওকে বললাম যে খাবার দিতে। তো সে আমাকে খাবার দিয়ে টেবিলে দাঁড়ায় বলতেছে যে আপা আপনাকে একটা কথা বলতাম,
বলো। পরে সে বলল যে এমন এমন ভাই আমাকে এরকম বাজে প্রস্তাব দিছে। তো আমি তো প্রথমে একদমই বিশ্বাস করতে পারিনি এটা কোন ধরনের কথা। তারপরে আবার তাকে মানে 3-4 বার রিপিট করলাম, তুমি সত্যি বলছো তো, তুমি বলতে পারবা তোমার ভাইয়ের সামনে কথাটা? বললো হ্যাঁ। তারপরে সে আসলো, সে রাত্রের 2টার সময় আসছে। তো আসার পরে আমি কাজের মেয়েটাকে আমার রুমে নিয়ে গেলাম, গিয়ে ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি এরকম এরকম তোমার ভাইয়া তোমাকে বলছে, এটা তুমি বলতে পারবা সত্যি এটা? তখন ও বলল হ্যাঁ। তখন আমার হাজব্যান্ড খুব চোখ গরম করে মেয়েটাকে ধমক দিল, তুই রুম থেকে বের হ, থাপড়ায় তোর দাঁত ফেলে দিব। তো মেয়েটাকে বের হয়ে চলে গেল ভয়ে। তখন সে আমাকে বললো তুই তো একটা মূর্খ, না হইলে তুই বেডরুমে কাজের মেয়েকে ডেকে নিয়ে আসিস এইসব কথা জিজ্ঞেস করার জন্য, এগুলা কি কোনো কথা? তখন সে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেল। তখন আমার মানে জিনিসটা খুব খারাপ লাগলো। এই ফার্স্ট টাইম আমি তার মুখে তুই কথাটা শুনলাম, যে কাউকে সে তুই করে বলে। তারপরে সে চলে গেল। পরদিন সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, ভুল হয়ে গেছে, তুমি কিছু মনে করো না, আমার মাথা ঠিক ছিল না, তুমি আমাকে মাফ করে দাও। তো অনেকবার মাফ চাইলো, যেহেতু ভালোবেসে বিয়ে করছি, বাবা মা জানলেও কষ্ট পাবে, তো আমিও তাকে মাফ করে দিলাম যে আচ্ছা ঠিক আছে, কিছু হয় নাই, তুমি বাসায় আসো, এই কথা ভুলে গেলাম। তারপরে কিছুদিন পরে আমি আবার আমার বাবার বাড়ি যাওয়ার পরে সে আবার মেয়েটার সাথে এরকম বলছে কথা। তো আমি আসার পরে মেয়েটা খুব কান্নাকাটি করে বলতেছে যে আপা আমি চলে যাব, আপা আমি চাকরি ছেড়ে দিব, আমি এখানে কাজ করব না, ভাই আজকে পরে যদি আমার সাথে জোর জবরদস্তি করে, এরকম বলতেছে। তো আমি লিটারেলি তার পায়ে ধরে বসেছিলাম যে তুই যাইস না। কারণ এখানে একটা কথা ছিল, যদি সে ভালো, মেয়েটা খুবই ভালো, যার কারণে সে আমার বোনের মতো, সে আমাকে বলছে কথাগুলো। ওর জায়গায় অন্য একটা মেয়ে থাকলে সেই কথাগুলো আমাকে নাও বলতে পারতো, লুকায় দেখা গেছে তাদের দুজনের রিলেশন চলতে থাকতো, আমি না জানতাম। তো যাই হোক, তাকে আমি খুব হাতে পায়ে ধরে বললাম যে তুই যাইস না, আমার ছেলেটাকে কে দেখবে? আর আমি ওরকম কাজ করে কখনো বড় হই নাই, তো একজন রান্না করে আরেকজন ঘরের কাজ টাজ করে, আমার ছেলেকে দেখে, দুজন কাজের মেয়ে আমার। তারপর থেকে আমি করলাম, যখনই আমি বাসা থেকে বের হই তখন আমি যেই বড় মেয়েটা ওকে আমার সাথে নিয়ে যায়, ছোট মেয়েটা বাসায় থাকে। তারপরে আমি জানতে পারলাম ছোট মেয়েটার সাথেও সেই ধরনের বিহেভিয়ার করতেছে। তারপরে আমি চিন্তা করলাম যে ও যেহেতু বাসার হেল্পিং হ্যান্ডকে দেখে ও নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাহলে ও যেখানে কাজ করে সেখানে তো কত কত মেয়েরা আছে, ও কি তাহলে তাদের সাথে কোনো রিলেশন করে না? তারপরে আমি একটু খেয়াল করে বের করলাম, হ্যাঁ ওর একজনের সাথে খুব চুটায় রিলেশনশিপ চলতেছে। যাই হোক, তারপরে তাকে আমি একদিন দেখলাম রাত্রে শুয়ে আসি, 2টার সময় সে আমার পাশে নাই। তো উঠে আমি সারা ঘরটাকে খুঁজতেছি, তারপরে গিয়ে দেখলাম আমাদের যে গেস্ট রুমের বারান্দায় দাঁড়ায়, সে আকাশের দিকে তাকায় তাকায় খুব রোম্যান্টিক কথা বলতেছে। তো আমি পিছনে দাঁড়ায় মানে শুনতেছিলাম, কেন জানি ওর প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা সব তো আমার শেষ হয়ে গেছে। আমি শুধু মানে সমাজের মানুষ জেনে যাবে ওকে আমি ছেড়ে দিছি, সেই সুবাদে ওর সাথে থাকতেছি। তো আমি দাঁড়ায় ওদের কথা শুনলাম। তারপরে ওকে আমি একটা স্মাইল দিয়ে বললাম, যখন কথা শেষ হলো, যে চলো শুইতে চলো, অনেক হয়ে গেছে, কথা শেষ হইলে চলো। তখন সে গিয়ে শুয়ে পড়লাম। তারপর থেকে মানে নর্মালি চলতেছে, ওর মতো যা খুশি করে, আমি আমার ছেলেকে নিয়ে থাকতেছি, পড়াশোনা করতেছি। তারপরে একদিন আমি আমার বাবার বাড়িতে ছিলাম, আসলাম সকালে, আসার পরে দেখি ওর হাতের মধ্যে ব্যান্ডেড লাগানো। আমাদের অ্যানিভার্সারি ছিল, তো ওকে আমি সারপ্রাইজ দিতে আসলাম, ভাবলাম যে ঠিক আছে রান্না টান্না করবো বাসায় গিয়ে, ভালো, এগুলো বলেই বাবার বাড়ি থেকে চলে আসলাম তাড়াতাড়ি। আসার পরে দেখি হাতে ব্যান্ডেড লাগানো। যত হোক, ওকে তো আমি ভালোবাসি, আর ও এতদিন এটা বুঝে গেছে যে ও আমার দুর্বলতা। তো ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম খুব কান্নাকাটি করে যে কী হয়েছে, কীভাবে হইলো। তো সে আমাকে বলল যে সে যে মেয়েটার সাথে যে রাত্রে কথা বলতেছিল, ওই মেয়েটাকে সে খুব ভালোবাসে, তাকে ছাড়া এখন সে থাকতে পারবে না। তো মেয়েটা বিশ্বাস করতেছিল না, যেহেতু ওর বউ আছে, যে মেয়েটাকে ও ভালোবাসে। এই জন্য ও মানে মেয়েটাকে প্রুফ দেওয়ার জন্য যে হ্যাঁ সত্যি সত্যি ভালোবাসে, সিগারেট দিয়ে হাতের মধ্যে পুড়াইছে। এটা শোনার পর তো আমি আমার বাবাকে ডাকলাম, সবাইকে সব কিছু বললাম এবং বাবার বাড়ি চলে গেলাম, ডিসিশন নিলাম তাকে আমি ছেড়ে দিব। তারপরে তাকে আমি ডিভোর্স দিয়েও দিলাম। তো যতদিন বাবা ছিল সব কিছুটুক মোটামুটি ঠিকঠাক ছিল সবাই। তারপর আমার মায়ের কথা এরকম ছিল, তোমার এখন ছেলে হয়ে গেছে, তুমি ছেলের মুখের দিকে চাই সংসার করো, যা খুশি তা করুকো, তোমাকে ডিভোর্স দেওয়া যাবে না। কিন্তু এটা তো আমি মানতে পারতেছিলাম না। তো আমার বাবার বাড়িতেই ছিলাম 1 বছর, তারপরে ডিভোর্স দিয়ে দিলাম ওকে। তারপর আমার বাবা মারা গেলেন, এবং বাবা মারা যাওয়ার পরে তো আমার পুরো দুনিয়াটাই উলটপালট হয়ে গেল। যেহেতু আমার যে ভাগের যে যতটুকু মানে সহায় সম্পত্তি আমার নামে আছে, কিন্তু আমি কোনো কিছু বুঝে নেই বাবা যে ফ্ল্যাট বাড়ি টাড়ি সব দিয়েছে। তো আমার যেই জিনিস, আমার সব জায়গা টাকা যাই আছে, বাড়ি টাড়ি সব কিছু মা দেখাশোনা করতেছে। আমার মা, ভাই, বোন জামাই সবাই মিলে ডিসিশন করলো আমাকে মাসে 8,000 টাকা দিবে, আমাকে বাসা থেকে বের করে দিল।
আর আমার ওইদিকে যে আমার যে ফ্ল্যাট, ওই ফ্ল্যাটে আমার হাজব্যান্ড থাকতেছে। তো আমাকে বাসা থেকে বের করে দিল মাত্র 8,000 টাকা দিয়ে। ঢাকার শহরের মতো জায়গায় আমি পড়াশোনা করব, খাবো, থাকবো কোথায় আমি? তারপরে আমি 6,000 টাকা বাসা ভাড়ায় একটা সাবলেট নিলাম, আমি একটা পার্ট টাইম জব নিলাম। তারপরে আমি আমার ভাইকে, তারপর মানে এটার তাদের এই জিনিসটা মানে করার কারণ ছিল যে আমি কষ্টে তখন আমার হাজব্যান্ডকে মেনে নিব এবং আমি ডিভোর্সটা আর করবো না। তখন ডিভোর্সের সময় থাকে না, যে 3 মাস সময় দেয় তখন, কিন্তু আমি তো তাকে কখনোই আর তার কাছে ব্যাক করবো না, আমার যত কষ্ট হোক। তারপরে আমি ওখানে যাই নাই। তো আমি খুব রিকোয়েস্ট করলাম আমার ভাইকে, আমার দুলা ভাইকে, যে অন্ততপক্ষে আমার ফ্ল্যাটটা খালি করায় দাও যাতে আমি থাকতে পারি ওইখানে। ফ্ল্যাটটা ভাড়া দিলে অন্ততপক্ষে ওই ভাড়া দিয়ে তো আমি চলতে পারবো। তারপরে 2 মাস পরে আমার হাজব্যান্ড নাকি 2 মাসের সময় নিছে, 2 মাস পরে সে ফ্ল্যাটটা খালি করে দিছে, ওই ভাড়া দিয়ে চলে। তারপরে আমি তো পড়াশোনা করলাম, এই পর্যন্ত আসলাম। আর বর্তমানে আমার ছেলেটাও আমার হাজব্যান্ডের কাছে অনেক মামলা আদি করে সে আমার ছেলেটাকে আমার কাছ থেকে নিয়ে গেছে। এখন আমি একাই আছি, পড়াশোনা করতেছি। আমার ভাইয়ের একটা মেয়ে হয়েছে, তো আমার ভাইয়ের বউ কারোর সাথে চলে গেছে, আমার ভাইয়েরও ডিভোর্স হয়েছে। তো ভাইয়ের মেয়েটা এখন আমার কাছে, তাকে আমি আমার ভাইয়ের কাছ থেকে নিয়েছি। গল্পটা আসলে অনেক বড়, প্রায় 2 ঘন্টার, আমি এই ছোট করে বললাম। আর এই গল্পটা আমি শুনেছিলাম আর যে কিবরিয়া ভাইয়ের শো থেকে, যেটা আমার খুবই ভালো লাগছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আমার আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।